খনা, কি হয়েছে তোমার? কিছু না। তুমি কি আমার উপর রেগে আছো খনা? আসলে আমার ভুলেই তো তোমাকে অপহরণ হতে হয়েছিল। সেদিন যদি আমি একটু সতর্ক থাকতাম তাহলে এরকম ঘটনা ঘটতো না। খনা, ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? তা যা বলেছে রুকুমণি, ওরা খুব নৃশংস ছিল। ইয়া বড় বড় চোখ, ইয়া বড় বড় দাঁত, আর আমি কিছু বলতে গেলেই আমাকে খুব মারতো। এ কি, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। ওরা খুব ভালো ছিল, ওরা আমার বন্ধুও হয়ে গিয়েছিল। তুমি মন খারাপ করো না। তুমি সতর্ক থাকলেও ওরা আমাকে অপহরণ করতো। চল। কিন্তু খনা, তোমার কৌরকি মা যে তোমার জন্য এত কিছু রান্না করে দিয়েছেন, আমি যে তোমাকে খাওয়াবো, কিন্তু তুমি তো কিছুই বলছো না, গম্ভীর হয়ে রয়েছো কেন? মিহির এসেছিল। ওরা আচার্যদেবের আশ্রমে গিয়ে কত কিছু শেখে, কত কিছু জানতে পারে, কিন্তু আমি তো পারি না। আমি কিছু শিখতে চাইলে আমাকে রান্না, ঘরের কাজ শেখানো হয়। কেন, তোমার বুঝি এসব শিখতে ভালো লাগে না? তা নয়, আমি আরো কিছু শিখতে চাই। আমি কি পারবো না? পারবে। আমি আর তোমার কৌরকি মা তোমার শিক্ষার ব্যবস্থা করব। আমরা আমাদের ছোট্ট পুরোহিত মিহিরকে বলবো যেন ও যা যা শিখেছে তোমাকে তাই তাই শিখিয়ে দেয়। আর তার সাথে আরো অন্য সবকিছু শেখার ব্যবস্থাও আমরা করব। তবে একটা কথা খনা, তোমাকে কিন্তু সবকিছু গোপনে চলবে তো? ঠিক আছে, কিন্তু তুমি কথা দাও, তুমি যা বললে তাই হবে। কথা দিলাম, কথা দিলাম তোমাকে। কি ব্যাপার, তুমি হঠাৎ? অনুরাধাপুরমের বিখ্যাত মিষ্টি নিয়ে এলাম আমার ভাইদের জন্য, ওদের দিয়ে দেবেন। আর এটা আপনার জন্য, পথে যাওয়ার সময় খাবেন। তুমি আবার এত কষ্ট করতে কেন গেলে ত্রিজাটা? এতে কষ্ট কিসের মাসুমা? ও, তার মানে আমি এখান থেকে চলে যাচ্ছি, এটা সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। আপনি যদি সেটা ধরেই নেন তাহলে তাই। সবচেয়ে দুঃখের কি জানো ত্রিজটা, আমি এখানে এসেছিলাম তোমার আর মহান আমার ভালোর জন্য, কিন্তু তুমি তো। আপনি যতই কথার জাল বোনার চেষ্টা করুন মাসুমা, যা বাস্তব তার কোনো পরিবর্তন হবে না। সেটাই তো তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি ত্রিজটা, বাস্তবের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। ও, আপনি নতুন করে আবার কিছু বোঝাতে চাইছেন বুঝি? বলার তো অনেক কিছুই আছে ত্রিজটা, কিন্তু সে কথা শোনার মতো ধৈর্য কি তোমার আছে? না, একেবারেই নেই। কারণ সেটা শুনে আর নতুন করে কিছু লাভ লোকসানের হিসেবটা তোমার কাছে বোধহয় ঠিক স্পষ্ট নয়, তাই না ত্রিজটা? তাহলে তুমি বুঝতে পারতে এই পরিকল্পনা ব্যর্থ হওয়াতে ঘনা আর মহান আমার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, পরিকল্পনা সফল হলে তো তা হতো না। এই দূরত্ব কি নতুন করে কোনো শুভ সংবাদ? অবশ্যই। মহানামা আর ঘনার দূরত্ব যদি বাড়িয়ে দিতে পারো তাহলে সেটা হবে তোমার পক্ষে অত্যন্ত কার্যকরী বিষয়। কিভাবে? মহানামা
এখন এক নগর নটির আশ্রয়ে আছে। ওর জন্যে তুমি যদি এক উপদেশ্য, রাজিমা, আপনি কিছু বলার ছিল? কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না রাজিমা, ঠিক তা নয়। খনা সিংহলে ফিরে এসেছে। আগ্নেয়গিরি স্তব্ধ হয়ে গেছে। খনাকে সিংহলের ভাগ্যলক্ষ্মী হিসাবে ঘোষণা করা হয়েছে। সব মিলেমিশে একটা শান্তির পরিবেশ। কিন্তু রাজিমা, আমি কোথাও একটা অশান্তির আভাস লক্ষ্য করছি। উপদেশ্য, সে বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, মহানামা আর জয়দ্রথের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? রাজিমা, আপনি হঠাৎ করে এই কথা বলছেন কেন? দেখো, মহানামা আর জয়দ্রথ তোমার রাজসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছে। তাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়, তার প্রভাব তো মন্ত্রীদের ওপর এসে পড়বে। আপনি ঠিকই বলেছেন রাজিমা, কিন্তু এ কথা আপনাকে কে বলল? তুমি সত্যিই জানতে চাও যে কে আমাকে এ কথা বলল? হ্যাঁ রাজিমা। তোমার কন্যা, সিংহলের ভাগ্যলক্ষ্মী, আমাদের খনা। খনা? হ্যাঁ উপদেশ্য, আজ খনার চোখে এই দ্বন্দ্ব ধরা পড়েছে। আপনি ঠিকই বলেছেন রাজিমা। মহানামা আর জয়দ্রথ সিংহলের দুই স্তম্ভ। আর এই দুটি মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব বেঁধে যায়, ক্ষতিটা সিংহলের। ঠিক তাই। এখন সিংহলকে গড়ে তোলার সময়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সমস্যা তৈরি করার সময় নয়। উপদেশ্য, আমি তোমাকে বলছি, এই বিষয়টা অত্যন্ত শক্ত হাতে সামলাতে হবে। তা তো অবশ্যই। কিন্তু রাজিমা, জয়দ্রথ আর মহানামা দুজনেই আমার এতটাই কাছের, এতটাই ভরসার যে তাদের উপরে যে আমি কি করে কঠিন হব আমি বুঝতে পারছি না। দেশের স্বার্থে এ তোমাকে করতেই হবে। দেখো, জয়দ্রথের আনুগত্য তোমার প্রতি অসীম, আর মহানামা অত্যন্ত সুচারু যোদ্ধা। সিংহলের স্বার্থে দুজনকেই কিন্তু তোমার প্রয়োজন। কিন্তু রাজিমা, আমি জয়দ্রথকে যতটুকু চিনি, ও কোনোদিনই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়বে না। প্রয়োজন হলে ও পথ ছেড়ে দাঁড়াবে। পাশাপাশি মহানামার কথাটাও ভাবো। সিংহলকে পুনর্গঠন করার জন্য মহানামার মতো যোদ্ধা কিন্তু দুষ্প্রাপ্য। আপনি চিন্তা করবেন না রাজিমা, যত দ্রুত সম্ভব এই বিষয়ে আমি কিছু একটা করছি। উপদেশ্য, আমার একটা কথা বলার আছে। খনা খনা চাইছিল ও আচার্যদেবের আশ্রম গিয়ে একবার দেখে আসবে, ওনার আশীর্বাদও নিয়ে আসবে। হ্যাঁ, তা তো যাওয়া যেতেই পারে। আর আমিও চাইছিলাম সিংহল পুনর্নির্মাণের আগে একবার ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে। হ্যাঁ, ঐশিকাও বলছিল যে খনা ভাগ্যলক্ষ্মী ঘোষিত হওয়ার পর
ওর কোনো ক্ষতি হবে না তো? খনার ভবিষ্যৎ বিষয়ে আচার্যদেবের মতামতটা কিন্তু সত্যি প্রয়োজন। আচার্যদেব নিশ্চয়ই আমাদেরই মতো খনাকে নিয়ে চিন্তিত। তো বেশ কথা, তুমি কালই ওখানে যাওয়ার ব্যবস্থা করো। খনারও ইচ্ছে পূর্ণ হবে, আর তুমি আর ঐশিকা ওনাকে জিজ্ঞেস করতে পারবে, তোমাদের সমস্ত সংশয় কেটে যাবে। রাজিমা, আমরা কালই রওনা দেব। আগামীকাল আচার্যদেবের আশ্রমে যেতে পারবো। কত ভালো হবে, কতদিনের ইচ্ছা। সত্যি কাল আচার্যদেবের আশ্রমে যেতে পারবো তো? মিহিররা যখন কিছু শেখে তখন এত লুকিয়ে থাকতে হয় না, কিন্তু আমার ক্ষেত্রেই তা হয়। কেন? কি অপরাধ করেছি আমি? আমি যে অনেক কিছু শিখতে চাই, জানতে চাই, সেটা কি আমার অপরাধ? তবে যে কাল আচার্যদেবের আশ্রমে গিয়ে সব কিছু নিজের চোখে দেখতে পাবো, এটা একটা আনন্দের বিষয়। কাল যদি সত্যি আমি আশ্রমে যেতে পারি, তাহলে আচার্যদেবকে একটা কথা জিজ্ঞাসা করব। তাকে বলবো, মেয়েদের কিছু শেখা বা জানা যদি বারণই হয়ে থাকে, তাহলে উনি কেন এই কলমটি আমাকে উপহার দিয়েছিলেন? সহ্যের একটা সীমা থাকে, মহানামা সেই সীমা অতিক্রম করে গেছে। ওর এতখানি সাহস হয়েছে আজকাল যে রাতেও প্রাসাদে ফিরে আসছে না। আর যত রাতই হোক না কেন, যতক্ষণ না ও ফিরছে, আমি এখানে অপেক্ষা করব। মন্দাকিনী, অপূর্ব নারী তুমি, অপূর্ব। তোমার কাছে গেলে আমি খুব শান্তি পাই মন্দাকিনী। আমি তো আর কোথাও এত শান্তি পাই না। মা, অপূর্ব, এতটাই উন্নতি হয়েছে তোমার যে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়ে ফেলেছো। এই সময় তোমার এই বিরক্তিকর কথাগুলো শুনতে আমার ইচ্ছে করছে না। আমি ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। সুখে আছো? সুখে আছো তুমি? এই এই তোমার সুখ? প্রত্যেকে যদি জানতে পারে যে সিংহলের রাজকুমার এভাবে প্রায় ভোর রাতে আকণ্ঠ সুরা পান করে প্রাসাদে ফিরছে, তাহলে তোমার রাজনৈতিক ভবিষ্যতের কি হবে তুমি বুঝতে পারছো? বললাম না আমি একটু একা থাকতে চাই। আর কি জ্ঞান দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, রাজনৈতিক ভবিষ্যৎ? তোমার মতো একটি ভণ্ড ষড়যন্ত্রী নারীর মুখে এসব কথা মানায় না। চুপ করো, আর একটা কথাও না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। কেন বুঝতে পারছো না? এই প্রাসাদকে আমি ঘেন্না করি। আমি তোমাকেও আর সহ্য করতে পারছি না দিদি। কেন আমার জীবন থেকে সরে যাচ্ছ না? মহানামা, চিৎকার করো না তুমি। জানো আমি যাকে ভালোবাসি, মন্দাকিনী। মন্দাকিনী কখনো আমাকে কোনো প্রশ্ন করে না, আমাকে হাতের পুতুল করে নাচায় না। আর তাই তো আমি এত শান্তি পাই ওর কাছে। আর তুমি থামলে কেন? বলো, আরো বলো মহানামা, আরো বলো। যেমন করে পারো তোমার এই দিদিকে তুমি অপমান করো, আঘাত
চলে যাও, চলে যাও আমার ঘর থেকে। এই মুহূর্তে আমার ঘর থেকে তুমি চলে যাও। আমাকে দয়া করো, আমাকে একটু একটু একা থাকতে দাও দিদি। ত্রিজটা, আমি নিজেও তো একজন বিধবা, তাই নিজের অনেক কাজই আমি নিজে সামলে নিতে পারি। আমি এখানে এসেছিলাম তোমার আর মহান আমার ভালোর জন্য। আজ রাতের ওপর অনেক কিছু নির্ভর করছে। হয় আজ রাতের পর এই অনুরাধাপুরমকে, এই প্রাসাদকে বিদায় জানাতে হবে, নয়তো আমার পরিকল্পনা অনুযায়ী আমি নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারবো। মাসিমা, জটা, কি হয়েছে? সব সব শেষ হয়ে গেছে মাসিমা। আমি আমি একেবারে ধ্বংস হয়ে গেলাম। আমার ভাইকে বোধহয় আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম মাসিমা। মহানামা মহানামা আমাকে আমাকে অপমান করে ওর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি ভাবতে পারছেন? আপনি বলুন না মাসিমা, মাসিমা আমার দুঃস্বপ্ন, বলুন আমার ভ্রম, এসব কিচ্ছু হয়নি, বলুন মাসিমা। ত্রিজটা, ত্রিজটা, ওঠো 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 ওঠো, এসো এসো, বসো তো। কি হয়েছে ত্রিজটা? আমার তো তাহলে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। আমি নিজেকে শেষ করে দেবো। ছি ছি ত্রিজটা, কি এসব কথা কেউ বলে? দেখো ত্রিজটা, তোমার কষ্টে আমারও দুঃখে বুকটা ভেঙে যাচ্ছে। তুমি হয়তো আমাকেই দায়ী করছো তোমার এই অবস্থার জন্য, তাই আমি আর এখানে থাকবো না। যত দ্রুত সম্ভব আমি এখান থেকে চলে যাব। না না মাসিমা, আপনি কোথাও যাবেন না। তার হয় না ত্রিজটা, সব ব্যবস্থা হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে মাসিমা। আমি আপনাকে অপমান করে অত্যন্ত পাপ করেছি, কিন্তু আমাকে এভাবে একা ফেলে আপনি চলে যাবেন না। আপনি ছাড়া আর কেউ নেই, আমার কষ্ট বোঝার মতো আর কেউ নেই। ত্রিজটা, 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 তুমি বোধহয় খুব ক্লান্ত, তাই এত অস্থির হয়ে আছো। একটু বিশ্রাম নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিশ্রাম? বিশ্রাম? না 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 মাসিমা, বিশ্রাম নেওয়ার মতো মানসিক অবস্থাই নেই আমার। আমার ভাই, আমার নিজের ভাই, সে মধ্যম অবস্থায় আমাকে যে ভাষায় আজ অপমান করেছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। সমস্ত পরিস্থিতি আমার আমার হাতের বাইরে চলে যাচ্ছে মাসিমা। ত্রিজটা, ত্রিজটা, কি করব বলো? তোমার দুঃখে তো আমারও বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু এখন যদি কোনো পরামর্শ দিই, পরে হয়তো তুমি আবার আমাকে দোষারোপ করবে। না মাসিমা, মাসিমা, আপনি আমার গুরুজন, আপনি নিজ গুণে আমার মতো একটা নির্বোধ নারীকে আপনি ক্ষমা করে দিতে পারেন না। আমি বুঝতে পেরেছি মাসিমা, প্রিয়জনের কাছ থেকে অপমানের জ্বালাটা কি আমি আজ বুঝতে পেরেছি। ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন মাসিমা। খেলাটা তাহলে সহজতর হয়ে গেল। ত্রিজটা তো দেখছি নিজেই এসে জালে ধরা দিল। বাহ, বেশ, এবার তাড়িয়ে তাড়িয়ে সবটা উপভোগ করব।